সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, আমি একটু সাংবাদিক হিসেবে এখন তাকে হিংসা করি। যে পরিস্থিতি জয় করে এসেছেন পান্না, সেই পরিস্থিতি একজন সাংবাদিক জয় করবেন, এটাই মানুষের প্রত্যাশা। পান্না, আপনাকে শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা, অবশ্যই অবশ্যই সবার পক্ষ থেকে। এবং যেহেতু আমরা প্রথমবার আপনাকে পেয়েছি আপনার কারামুক্তির পর, আমরা একেবারে সেই দিন থেকে শুরু করব। আপনাকে যেদিন সেখান থেকে ধরে নিয়ে নেওয়া হলো, আপনি সাথে সাথে প্রতিবাদ যেটা দেখিয়েছেন, আদালতে নেওয়ার সময় আপনার হাতে হাত করা, সেখানেও আপনি প্রতিবাদ দেখিয়েছেন, সে অংশ জানবো। থানায় নেওয়ার পর কি হলো আপনাদের প্রথম? আমি প্রশ্নটা আসলে বুঝতে পারিনি যে কারাগারে নেওয়ার পর কি হলো, নাকি আমাদেরকে অ্যারেস্ট করার পর? আপনাকে অ্যারেস্ট করার পরে থানায় নেওয়ার পরে প্রথম কি ঘটলো? আচ্ছা, অ্যারেস্ট প্রথমে তো আমাদেরকে নিয়ে যাওয়া হলো নিরাপত্তার নামে। যখন ওখানে মব ক্রিয়েট করা হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এবং সবাই জানেন যে অনুষ্ঠানটা কাদের ছিল, মঞ্চ একাত্তরের পক্ষ থেকে। সেখানে ডক্টর কামাল হোসেন সাহেবের আসার কথা ছিল চিফ গেস্ট হিসেবে, এবং জিরা খান পান্নার আয়োজনে, অ্যাডভোকেট জিরা খান পান্না সাহেবের। তো কেবলমাত্র দুই একজন বক্তব্য দিয়েছেন, আর ওনারা এখন এসে পারেননি, হয়তো আসবেন। সিনিয়ররা স্বাভাবিক একটু দেরিতে আসেন। তা সভা শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যে দেখলাম যে কিছু লোক হ্যান্ড মাইক নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনি মিলনায়তনে ঢুকে পড়েছে, এবং হ্যান্ড মাইকে স্লোগান হচ্ছে, তাদের মতো করে স্লোগান দিচ্ছে, লিগ ধর লিগ ধর। তো লিগ ধর, আমরা তো সবাই অবাক হয়ে গেলাম যে এখানে তো লিগের কোনো প্রোগ্রাম নয়, এটা বেসিক্যালি মুক্তিযোদ্ধাদের প্রোগ্রাম ইনফ্যাক্ট। তো যাই হোক, মব ক্রিয়েট করা হলো, লতিফ সিদ্দিক সাহেবকে ঘিরে ধরে তাকে নানানভাবে এটা কি বলা যায়, তাকে একেবারে ট্রমাটাইজড করে ফেলা হলো, আমাদেরকে ঘিরে ধরেছে। তো 999 ফোন দিলাম আমি নিজেই, দেখলাম যে খুব বাজে অবস্থা। 999 থেকে যারা রিসিভ করছেন বলছেন কোন থানার অধীনে এটা, আমি বলছি, আবার ডিসকানেক্ট হয়ে যায়, এবং করতে করতে একসময় এলো, মানে পুরোপুরি জানার পরে প্রায় আধা ঘন্টা পরে এলো পুলিশ। তো এর মধ্যে কয়েকজনকে অ্যাসল্ট করা হলো। একজন মুক্তিযোদ্ধা তো রক্তাক্ত হয়ে বলল, আপনারা দেখেছেন। আরেকজন মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সাহেব, তার গলা টিপে ধরা হলো, গলা টিপে উঁচু করে ফেলা হলো। আমি এগুলো বলতে গেলে আসলে ইমোশনাল হয়ে যায়। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ থাকতে পারে না আমাদের কারোর ক্ষেত্রের জন্য। তো এই অবস্থা, পুরো একটা হরিবল সিচুয়েশন। পুলিশ লতিফ সিদ্দিক সাহেবকে অ্যারেস্ট করলো, পুলিশ হাতে তুলে দিল। অ্যারেস্ট বলে মানে তারা বলছেন যে অ্যারেস্ট করতে হবে, পুলিশ নিল, আমাদেরকেও নিল। আমাদেরকে কেন? লতিফ সাহেব হয়তো পলিটিশিয়ান, হয়তো বলতে কি নিশ্চিতভাবে তিনি পলিটিশিয়ান, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ করতেন, যদিও আওয়ামী লীগ থেকে পরবর্তী তিনি বহিষ্কৃত। আমাকে অধ্যাপক শেখ হাফিজুররহমান কার্জন, আমরা যখন বেরোচ্ছি আমাদেরকেও তাদের সাথে, মানে লতিফ সাহেবের সাথে তুলে দেওয়া হলো। তো যাই হোক, আমাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। ডিবি অফিসে লতিফ সিদ্দিকী সাহেব, আমি, অধ্যাপক কার্জন, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, এবং 80 ঊর্ধ্ব আরেক মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা সাহেব, এই 5 জনকে নিয়ে যাওয়া হলো। আর বাকি আরো যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে আমরা তখন পর্যন্ত জানি না। অর্থাৎ আরো 11 জনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলো। পরবর্তী যেটা জানলাম, সেখানে ছিলেন জাসদের জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহিল কাইম সাহেব, গণফোরামের সভাপতি মফিজুল হক খান সাহেব, সাবেক এমপি, তাদেরকে ওখানে রাখা হলো। আমাদেরকে জানানো হলো, যেমন আমার যিনি আইনজীবী ছিলেন, পরবর্তীতে মানবাধিকার কর্মী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সারা হোসেন, তিনি খবর নেওয়ার চেষ্টা করলেন, আমার সাথে কথা হচ্ছে। আরো অনেকে ফোন দিচ্ছিলেন যারা বেশ ওরিড ছিলেন। এরই মধ্যে সারা বাংলাদেশি ব্যাপারটি সবার জানাজানি হয়ে গেছে। তো আমাদেরকে বলা হয়েছে যে ছেড়ে দেওয়া হবে, জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য। একে একে করে সেখানকার ডিবির যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তার রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা যত জানি যে
আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবং যারা খোঁজ খবর নিচ্ছিলেন তারাও বললেন যে না, সমস্যা নেই, ছেড়ে দেওয়া হবে নিরাপত্তার জন্য, ওইখান থেকে মদ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিরাপত্তা দিতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রাত 9:30 10টার দিকে আমাদের কাছ থেকে ফোন সিজ করে নেওয়া হলো, সেলফোন। কেন? আপনারা আন্ডার অ্যারেস্ট। আমাদেরকে দুপুর 12:30টার দিকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত আমরা জানি, 10টা কিছুক্ষণ আগ পর্যন্ত যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু 10টার সময় এসে বলা হলো ফোনগুলো দেন। এই হচ্ছে অবস্থা। এবং এরপর তো তারপরের দিন আদালতে নেওয়া হলো, এগুলো আপনারা জানেন সবকিছু। সেখানে রিমান্ড বলছি, মানে জামিন নামঞ্জুর করা হবে, এটা আমরা সবাই নিশ্চিত। এই হচ্ছে প্রারম্ভিক অবস্থা। তারপরে তো কেরানীগঞ্জে পাঠানো হলো, আমরা মামা বাড়ি গেলাম, দুধ ভাত খেতে থাকলাম মাসের পর মাস। পরবর্তীতে আমাদেরকে কাশিমপুর ডিবি অফিসে সারা রাত আপনি ডিবি অফিসে ছিলেন? জি, ডিবি অফিসের গারদে আপনাদের 12:30 থেকে রাত 10টা পর্যন্ত ডিবি অফিসের ওয়েটিং রুমে রাখা হয়েছিল। আর রাত 10টার পরে ডিবি অফিসের গারদে নিয়ে যাওয়া হলো, আমাদের ফোন টোন সব সিজ করা হলো, যা যা করা হয় ফরম্যাটে যেগুলো থাকে, এবং সারা রাতে ডিবি অফিসের গারদে রাখা হলো। পরদিন সকাল, ওদিন শুক্রবার ছিল, যেদিন অ্যারেস্ট করা হয় ওদিন বৃহস্পতিবার, যেদিন চালান দেওয়া হলো আদালতে উপস্থাপন করা হলো সেদিন ছিল শুক্রবার। গারদে যতক্ষণ ছিলেন, গারদে তো মেঝেতেই তো থাকবার ব্যবস্থা। হ্যাঁ, খুব স্বাভাবিক মেঝেতেই। একসাথে কতজন সেই গারদে সেই রাতে? সেই রাতে আমি ঠিক ওভাবে কাউন্ট করিনি, তবে অনুমান 40-45 জন অন্যান্য মামলা আসামি হিসেবে, যাদেরকে অভিযুক্ত আসামি। আপনাদের কজন ছিল একসাথে সেখানে ওই সময়? আচ্ছা, পরবর্তীতে দেখলাম যে, আমি একটু আগে বলছিলাম যে শাহবাগেও যে কাউকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তী দেখলাম যে আমাদেরকে যখন নিচে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ পরে ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, যেমন আমি বলছিলাম আব্দুল হিল কারিম জাফরের জয়েন্ট সেক্রেটারি, আরো অনেকে ছিলেন, আরো 11 জনকে নিয়ে আসা হলো। আমরা ছিলাম 5 জন, আরো 11 জনকে নিয়ে আসা হলো। আর আরো একজনকে ধরা হয়েছিল, মানে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, মফিজুল হক খান সাহেব, গণফোরামের সভাপতি। তাকে যে কোনো কারণে ছেড়ে দেওয়া হয় শাহবাগ থানা থেকেই। ডিবি অফিসে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করতে পেরেছিল ওরা দেখা করতে পেরেছিল ডিবি অফিসে? না 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 না, ডিবি অফিসে কেউ দেখা করতে পারেনি। কোন আইনজীবী এসেছিলেন সেখানে? না। তারপরে যখন চেষ্টা করেছিলেন তারা দেখা করতে পারেননি, কোনো আইনজীবীও আসতে পারেননি। বিকজ আমরা তো ওই সময় আইনজীবী হয়তো পরিবারের লোকজন যোগাযোগ করেছিল, কিন্তু কোনো আইনজীবী আসতে পারেনি, ইভেন পরিবারের সদস্যরা তো নয়। আদালতে আমরা আপনার দেখলাম, তো বাইরে দেখলাম আপনার হাতে হাত পড়া, আপনি হাত উঁচিয়ে রেখেছেন। এর আগে এটা কি আদালতের ভেতরে ঢুকবার সময় না ইয়েতে জেল হাজতে নেবার সময়? এটা আমাদেরকে ডিবি অফিস থেকে হাত করা পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয় আদালতে নেওয়ার সময়। আদালতে নেওয়ার পথে, তার আগে তো গারদে রাখা হয় আদালতে তোলার আগে, তখন জাজ সাহেব কখন আসবেন তা তো ঠিক নেই, গারদে রাখা হয়। গারদে নেওয়ার সময় হ্যান্ডকাপ খুলে দেওয়া হলো হাত করা। আবার যখন আদালতে তোলা হলো তখন বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, হাত করা, মনে হচ্ছে আমরা দেশের শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম কেউ সেভাবে নিয়ে যাওয়া হলো। আমরা বললাম যে বুলেট প্রুফ জ্যাকেট কেন, আমাদেরকে কেউ গুলি করবে না, হেলমেট কেন? আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে মামলা, সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে দেওয়া হবে তাদেরকে নাকি এইভাবেই ধরে উঠাতে হবে। তো 2-1 জনকে হেলমেট দিল না, পরবর্তীতে আবার হেলমেট জোর করে পরানো হলো। এই আর কি, যা হয়, যা হয়ে আসছে। আদালতের হাজতখানায় আব্দুল লতিফ সিদ্দিকী
সহকারী ছিলেন না উনি আলাদা ছিলেন? ডিবি অফিসে? আদালতের হাজতকে আদালতের জন্য নেওয়া হয় আপনাদের? জি, আদালতের কাঠগড়ায় আদালতে তোলার আগে গারদে গারদে আমাদের একসাথে রাখা হয়েছিল। পাঁচজন আমাদের পাঁচজনকে সম্ভবত লতিফ সিদ্দিকী সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, আমি এবং সম্ভবত মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, অর্থাৎ ওই ডিবি অফিসে যে পাঁচজনকে নেওয়া হয়েছিল ওই পাঁচজনকে একসাথে রাখা হয়েছিল গারদে আলাদা। তারপর তো আদালতে তোলা হয় লতিফ সিদ্দিকী সাহেব সহ। আদালতের প্রসিডিংসে কি বলা আপনাদের ব্যাপারে? আমাদের প্রসিকিউটর ওইখানে আদালতে আপনাদের উপস্থাপনের সময় সরকার পক্ষ কি অভিযোগ সেখানে উত্থাপন করে? আচ্ছা, যেটি মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, সেটাই তো তারা বলছে যে আমরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলাম। কি হাস্যকর, কি পিকুলিয়ার, কি মানে এটাকে কি বলা যায়, আমার ঠিক এই মুহূর্তে শব্দগুলো আসছে না। পরিহাসের বিষয়, তামাশার বিষয়, আমি তামাশা শব্দটা ইউজ করবো। যারা মব ক্রিয়েট করলো, যারা মানুষকে রক্তাক্ত করলো, যারা মুক্তিযোদ্ধাদেরকে গলা টিপে উঁচিয়ে ধরলো, তাদের কিছু হলো না। যারা সন্ত্রাস করলো তাদের কিছু হলো না। যাদের উপরে মব ক্রিয়েট করা হলো তাদেরকে দেয়া হলো সন্ত্রাস বিরোধী আইনের আসামি হিসেবে অভিযুক্ত করে। আমি তো এখন রাষ্ট্র কর্তৃক খেতাবপ্রাপ্ত সন্ত্রাসী, তাই না? এক হিসেবে, যেহেতু সরকার উৎখাতের ষড়যন্ত্র আমরা করছিলাম। কি অদ্ভুত, মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতন প্রকাশ্য জায়গায়, যে সাংবাদিকদের একটা প্ল্যাটফর্ম, দেশের দুটি প্ল্যাটফর্ম বললে তো একটা তো রিপোর্টার্স ইউনিটি সারা বাংলাদেশের মধ্যে, একটা জাতীয় প্রেস ক্লাব আর একটা রিপোর্টার্স ইউনিটি। প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় আছে, কিন্তু মূল ভেন্যু একটা তো, সাংবাদিক ক্লাব বলতে। সেখানে প্রকাশ্যে একটা অনুষ্ঠান মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে তো আরো অনেকে প্রোগ্রাম করছে, কথা বলছে। কেন এই মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে মব ক্রিয়েট করা হলো এবং তাদেরকে হেফাজতে রাখা হলো, তাদেরকে সব ধরনের নিরাপত্তার মধ্যে রাখা হলো? মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করার পর মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে জেল হাজতে প্রেরণ করা হলো, যে সূর্য সন্তানেরা এদেশকে স্বাধীন করেছে। ওই অনুষ্ঠানে হাফিজুর রহমান কার্জন ছাড়া কেউ তো বক্তব্য রাখেন। কার্জনের বক্তব্যের পরেই তো সমস্যাটা তৈরি হয়। না, আমি একটু বলি। প্রথমে বক্তব্য দিচ্ছিলেন একজন মুক্তিযোদ্ধার সন্তান সম্ভবত, বা মুক্তিযুদ্ধর বিষয় কোনো সংগঠনের কেউ একজন, আমি ঠিক ভালো করে চিনি না। পরবর্তীতে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন তিনি বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হয়েছে, ওখানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আমাদের বড় ভাই সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান ছিলেন ওখানে, ছিলেন সাংবাদিক মাহবুব কামাল যুগান্তরের। তো সাংবাদিক মাহবুব কামালকে যখন মঞ্চে ডাকা হচ্ছিল, উনি এলেন, কথা বলা শুরু করেছিলেন। ওই সময় এই মবটা ক্রিয়েট করা হয়। একদল, আমি চিহ্নিত বলবো অনেকটাই, কারা আপনারা বুঝতে পারছেন।